আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কোভিড সিচুয়েশনে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের চতুর্থ বর্ষের যে কোর্সটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। এর প্রথম চ্যাপ্টারে আছে মেট্রিক স্পেস। আমি আজকে তোমাদের মেট্রিক স্পেসের বিভিন্ন সংজ্ঞা নিয়ে দুই চারটি উদাহরণ দিয়ে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে, আশা করি উপকৃত হবে। প্রথমে আসো, ম্যাট্রিক এবং ম্যাট্রিক স্পেস কাকে বলে। লেট এক্স বি এ নন এমটি সেট, অর্থাৎ বড় হাতের এক্স হচ্ছে একটা ফাঁকা সেট। নন এমটি সেট, নন এমটি মানে ফাঁকা না, নন এমটি মানে ফাঁকা না। আমরা একটা ফাঁকা না এরকম একটি সেট নিয়েছি, সেটা হচ্ছে এক্স। দেন দ্য ফাংশন অর ম্যাপিং, ফাংশনটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। আমরা সাধারণত ফাংশনকে এফ জি এইচ দ্বারা প্রকাশ করি। আজকে আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করছি সেই ফাংশনটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। এফ না দিয়ে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, এই যে ডি। তো এই যে ফাংশনটি ডি, এই ফাংশনটির ডোমেন হচ্ছে এক্স ক্রস এক্স। ডোমেন হচ্ছে আমাদের এক্স ক্রস এক্স, অর্থাৎ আমরা দুটো সেটের একই সেট তার চারটি প্রোডাক্ট নিব, সেটা হচ্ছে ডোমেন। আর তার কোডোমেন হচ্ছে আর, কোডোমেন হচ্ছে আর। দেখো, এই যে এখানে আমি দাগ দিচ্ছি, তোমরা দেখো, এই যে একটি ফাংশন আমি এখানে দেখাচ্ছি, ডি দ্বারা প্রকাশ করেছি। তার ডোমেন হচ্ছে দুটি সেট এক্স এবং এক্স এর কার্টেসীয় গুণক সেট, আর কোডোমেন হচ্ছে আর। এই ম্যাপিং বা এই ফাংশনটাকে আমরা একটা ম্যাট্রিক বলবো যদি এই ফর অল এক্স ওয়াই জেড দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। অর্থাৎ ডি নামক ম্যাপিং বা ফাংশন নিচের চারটি শর্ত যদি সিদ্ধ করে, তাহলে ডিটাকে আমরা বলবো একটা ম্যাট্রিক। এই ম্যাপিংটাকে আমরা বলবো একটা ম্যাট্রিক। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখন ডি এর ডোমেনের ভিতরে আছে কার্তেশীয় প্রোডাক্ট সেটের উপাদান। কার্তেশীয় প্রোডাক্ট সেটের উপাদান হচ্ছে একটা ক্রমজোড়। যেমন ধরো, আমি তোমাদেরকে এখানে যদি একটু দেখাই, এ হচ্ছে 1,2 আর বি হচ্ছে শুধুমাত্র এক্স। তাহলে এ ক্রস বি কি জিনিস? এ ক্রস বি, এ এবং বি সেটের কার্তেশীয় গুণ সেট, সেটা হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় 1,x আর একটা হচ্ছে 2,x। অর্থাৎ এ ক্রস বি মানে কি? এই ক্রস বি মানে হচ্ছে এ এবং বি সেটের কার্তেশীয় গুণ সেট। তার মানে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান আসবে এ থেকে, দ্বিতীয় উপাদান আসবে বি থেকে। তাহলে প্রথম উপাদান 1 আর দ্বিতীয় উপাদান বি থেকে আনলে এক্স, তাহলে 1,x এটা একটা ক্রমজোড়। আর এ সেটের মধ্যে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে 2, সেটা প্রথম উপাদান হিসেবে আসবে। আর বি সেটের মধ্যে এক্সে আছে, এক্সে আসবে, তাহলে 2,x। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে 1,x এবং 2,x এই ক্রমজোড়ের সেট। তাহলে এই যে এখানে আমাদের এক্স ক্রস এক্স আছে, আমাদের এখানে এক্স ক্রস এক্স, তার মানে এক্স এবং এক্স এর কার্তেশীয় গুণক সেট। তার মানে এখানে কতগুলো ক্রমজোড় আছে? তাহলে ফাংশনটার ডোমেন হচ্ছে এক্স ক্রস এক্স আর কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বারের সেট আর। তাহলে ফাংশনটাকে একটা ম্যাট্রিক বলা হবে যদি নিচে চারটি শর্ত সিদ্ধ করে। প্রথম শর্তটা হচ্ছে যে প্রত্যেকটি ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। হয় শূন্য হবে অথবা শূন্যের বড় হবে, মানে নন নেগেটিভ, মানে শূন্যের ছোট হবে না। আর 2 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হবে যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তার মানে যদি আমি ধরে নিই ডি অফ এক্স ওয়াই জিরো, তাহলে আমরা সেখান থেকে সিদ্ধান্তে আসবো এক্স ইকুয়াল টু ওয়াই হবে। আবার যদি আমরা ধরে নিই এক্স ইকুয়াল টু ওয়াই হয়, সেখান থেকে আমরা প্রমাণ করবো ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। যদি ডি অফ 2 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই জিরো হবে যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল টু ওয়াই। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স, অর্থাৎ সিমেট্রি প্রপার্টি বলে, জায়গা বদল। প্রথম এখানে
প্রথম উপাদান হচ্ছে এক্স, দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই। এখন এই প্রথম আর দ্বিতীয় উপাদান যদি জায়গা বদল করে তাহলে ফাংশনের মধ্যে বসাইলে তখন ফাংশনের মানটা একই আসবে। এই প্রপার্টিটিকে বলা হয় সিমেট্রি প্রপার্টি। 4 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। অর্থাৎ তুমি যদি নতুন আরেকটা এক্স ওয়াই বাদে নতুন আরেকটি এলিমেন্ট জেড নিয়ে আসো, তাহলে এক্সের সাথে জেড, ডি অফ এক্স জেড, ডি অফ এক্স জেড, আর জেডের সাথে ওয়াই, ডি অফ জেড ওয়াই, এই দুটো যোগ করলে দেখা যাবে সেটা আগেরটা চাইতে বরাবর সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ ডি অফ এক্স ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। এই প্রপার্টিটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি। তাহলে আমরা এখানে 4টা শর্ত দেখালাম। যদি ডি নামক ম্যাপিং বা ফাংশনটি, ডি নামক ম্যাপিং, এখানে যে ডি এর কথা বলা হচ্ছে সে ডি নামক ম্যাপিং বা ফাংশনটি যদি এই 4টি শর্ত মানে, তাহলে ডিটাকে বলা হবে একটা ম্যাট্রিক। এই জন্য আমরা লিখেছি দি ফাংশন ডি ইজ কল্ড এ ম্যাট্রিক। এই যে এটাকে একটা ম্যাট্রিক বলা হবে ইফ ফর অল এক্স ওয়াই জেড দ্য ফলোইং কন্ডিশনস আর স্যাটিসফাইড। এই 4টা শর্ত মানলে ডিকে বলা হবে একটা ম্যাট্রিক। তারপর লাইনে লেখা আছে দি সেট এক্স টুগেদার উইথ দ্য ম্যাট্রিক ডি ডিফাইন্ড অন ইট। অর্থাৎ এক্স সেটের উপরে যদি এমন কোনো ম্যাট্রিক সংজ্ঞায়িত থাকে যে ম্যাট্রিকটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি, এক্স সেটের উপরে ডি নামক কোনো ম্যাপিং যদি দেয়া থাকে, সংজ্ঞায়িত করা থাকে, দেন বলছে দি সেট এক্স টুগেদার উইথ দ্য ম্যাট্রিক ডি, ডি সহকারে এক্স সেটটাকে বলা হবে, ডি সহকারে এক্স সেটটাকে বলা হবে ম্যাট্রিক স্পেস অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এক্স কমা ডি। তাহলে আবার একটু ক্লিয়ার করে বলি, আমার এক্স সেট একটা নন এমপ্টি সেট, এক্স ক্রস এক্স এটা একটা কার্টেসীয় গুণক সেট। আমরা একটা ফাংশন তৈরি করছি, ম্যাপিং তৈরি করছি, যে ফাংশনকে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি, যার ডোমেইন হচ্ছে এক্স ক্রস এক্স, যার কোডোমেইন হচ্ছে আর, এবং সেই ম্যাপিংটা যদি নিম্নের 4টি শর্ত সিদ্ধ করে তখন ডিটাকে বলা হবে একটি ম্যাট্রিক। আর যদি সেট এক্সের উপরে এরকম কোনো ম্যাট্রিক সংজ্ঞায়িত করা থাকে তাহলে ম্যাট্রিক সহকারে সেটটাকে বলা হবে একটা ম্যাট্রিক স্পেস। মনে রাখবে, ম্যাট্রিক স্পেস বললেই একটা সেটের উপরে, একটা নন এমপ্টি সেটের উপরে একটা ম্যাট্রিক সংজ্ঞায়িত করা থাকবে। তাহলে এই জন্য লিখেছি দি সেট এক্স, এই যে দি সেট এক্স টুগেদার উইথ এ ম্যাট্রিক ডি, the set x together with the metric d is called a metric space, is called a metric space, এবং যেটাকে আমরা x, d দ্বারা প্রকাশ করছি, যেটাকে আমরা x, d দ্বারা প্রকাশ করছি, সেটাই হচ্ছে x। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। কোশ্চেন দেখো, এখানে দেখো let R be the set of all real numbers। আর হচ্ছে রিয়েল নাম্বারের সেট, আর হচ্ছে রিয়েল নাম্বারের সেট। আর আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করেছি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর পরম মান, যেখানে এক্স ওয়াই আর থেকে আসবে। প্রুভ দ্যাট আর কমা ডি ইজ এ ম্যাট্রিক স্পেস। আর কমা ডি ম্যাট্রিক স্পেস মানে হচ্ছে ডিটাকে প্রমাণ করতে হবে একটা ম্যাট্রিক। ডি যদি আর এর উপরে একটা ম্যাট্রিক প্রমাণিত হয়ে যায় তখনই আর কমা ডি হয়ে যাবে একটা ম্যাট্রিক স্পেস। তাহলে আমরা ডিটাকে একটা ম্যাট্রিক প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে দেখো, এখানে ডি অফ এক্স ওয়াই বলা আছে, গিভেন ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এই যে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর পরম মান। আমরা 4টা শর্ত শিখেছি, এই দেখো পিছনে যাচ্ছি আবার, এখানে 4টা শর্ত আছে, এই যে এই 4টা শর্ত, এই যে এই 4টা শর্ত, আমরা এই 4টা শর্ত একে একে প্রমাণ করব। দেখো প্রথমে 1 নম্বর শর্ত, এই যে 1 নম্বর শর্ত আমরা প্রমাণ করছি কিভাবে, দেখো ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, রিয়েল নাম্বার থেকে যদি দুটি উপাদান নেই, যদি বাস্তব সংখ্যা যদি আমরা নিই এক্স এবং ওয়াই, তাহলে আমরা তোমরা 9 10-এ জানো যে এক্স মাইনাস ওয়াই তার পরম মান, যে কোনো বাস্তব সংখ্যার পরম মান অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, যে কোনো বাস্তব সংখ্যার পরম মান এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরম মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 যদি হয়, তো এক্স মাইনাস ওয়াই এর পরম মান মানেই হচ্ছে ডি অফ এক্স ওয়াই, তাহলে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সুতরাং আমাদের প্রথম শর্তটা প্রমাণিত হলো। এবার আসো দ্বিতীয় শর্ত, প্রথমটা শেষ, এবার দ্বিতীয় শর্ত। দ্বিতীয়টা শর্ত হচ্ছে আমরা ধরে নেব ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, ধরলাম ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখন ডি অফ এক্স ওয়াই মানে কি, এক্স মাইনাস ওয়াই এর পরম মান, তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরম মানের মান হচ্ছে 0। তো বাস্তব সংখ্যার পরম মান যদি 0 হয়
তাহলে অবশ্যই বাস্তব সংখ্যাটা 0। তার কারণ কি? কারণ পরম মান তো নেগেটিভ হবে না, হয় শূন্য হবে অথবা শূন্যের চেয়ে বড় হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরম মান যদি শূন্য হয় তাহলে নিঃসন্দেহে এক্স মাইনাস ওয়াই 0 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই 0 হলে সেখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা ধরে নিয়েছি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, সেখান থেকে প্রমাণ করেছি এক্স ইকুয়াল টু ওয়াই। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ধরি, সেখান থেকে প্রমাণ করেছি এক্স ইকুয়াল টু ওয়াই। এবার আমরা ধরে নেব এক্স ইকুয়াল টু ওয়াই। এই যে কনভার্সলি আমরা ধরে নিয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই। তো এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই নিশ্চয়ই 0, এক্স মাইনাস ওয়াই 0, এই যে এক্স মাইনাস ওয়াই 0। এবার এক্স উভয় পক্ষে আমরা পরমান নিচ্ছি, পরমান নিলে এক্স মাইনাস ওয়াইয়ের পরমান বামে থাকলো আর 0-র পরমান ডানে থাকলো। তো এক্স মাইনাস ওয়াইয়ের পরমান মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই, আর 0-র পরমান মানে হচ্ছে 0। তাহলে আমরা প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে কখন প্রমাণ করলাম? যখন আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ধরলাম। এই যে এক্স ইকুয়াল টু ওয়াই ধরেছি, এক্স ইকুয়াল টু ওয়াই ধরলেই প্রমাণিত হয় ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা কনভার্স পার্টও প্রমাণ করলাম। তার মানে আমরা এখন দেয়ারফর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। মানে ডি অফ এক্স ওয়াই 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, আর এক্স ইকুয়াল টু ওয়াই হলে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে। আমাদের 2 নম্বর শর্তটা প্রমাণিত হলো। এবার আসলে 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর পরম মান। এখন এক্স মাইনাস ওয়াই এর পরম মানে এখানে আমরা মাইনাস ওয়াইটাকে আগে লেখা -1 কমন নিয়েছি। এই যে -1 কমন নিলাম। এখন দেখো তো -1 এর পরম মান নিলে +1 হবে, তখন এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স এর পরম মান, ওয়াই মাইনাস এক্স এর পরম মান। এখন এক্স মাইনাস ওয়াই এর পরম মান যদি ডি অফ এক্স ওয়াই হয় তাহলে ওয়াই মাইনাস এক্স এর পরম মান হবে ডি অফ ওয়াই এক্স। এক্স মাইনাস ওয়াই এর পরম মান তারা দিয়েই দিয়েছে ডি অফ এক্স ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স এর পরম মান হবে ডি অফ ওয়াই এক্স। তাহলে আমরা প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। আমাদের 3 নম্বর শর্তটাও প্রমাণিত হয়ে গেল। এবার আসো 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই এর পরম মান। এবার আমরা একটা জেড বিয়োগও করেছি, একটা জেড যোগও করেছি। এখন তোমরা 9-10 ইন্টারমিডিয়েটও শিখেছো, 9-10ও শিখছো। সেটা হচ্ছে এরকম যে এ প্লাস বি এর পরম মান লেস দেন অর ইকুয়াল টু এর পরম মান প্লাস বি এর পরম মান। তাহলে এইটাই আমি এখানে প্রয়োগ করেছি। তাহলে এক্স মাইনাস জেড এর পরম মান লিখলাম আলাদা, প্লাস জেড মাইনাস ওয়াই এর পরম মান লিখলাম আলাদা, এবং এখানে মাঝখানে হবে লেস দেন অর ইকুয়াল টু। তাহলে এটা আমরা ইন্টারমিডিয়েটের নলেজ থেকে লিখলাম। এখন এক্স মাইনাস জেড এর পরম মান অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন না, যেটা তারা দিয়ে দিয়েছে, যে প্রশ্নটা তারা দিয়েছে তাতে ডি অফ এক্স ওয়াই মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর পরম মান। তাহলে এক্স মাইনাস ওয়াই এর পরম মান মানে ডি অফ এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস জেড এর পরম মান হবে ডি অফ এক্স জেড, আর জেড মাইনাস ওয়াই এর পরম মান হবে ডি অফ জেড ওয়াই। তাহলে আমরা বামে পেলাম ডি অফ এক্স ওয়াই আর ডানে পেলাম ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। মাঝখানে লেস দেন অর ইকুয়াল টু আছে, সুতরাং ডি অফ এক্স ওয়াই লেস দেন অর ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। অতএব আমাদের ম্যাট্রিক হওয়ার যে 4টি শর্তই আমরা এখানে প্রমাণ করলাম। দেয়ারফর ডি ইজ এ ম্যাট্রিক অন আর। সুতরাং ডি হচ্ছে আর এর উপরে একটা ম্যাট্রিক। তো ডি যেহেতু আর এর উপরে একটা ম্যাট্রিক, সুতরাং আর কমা ডি ইজ এ ম্যাট্রিক স্পেস উইথ দ্য ম্যাট্রিক, যেখানে ম্যাট্রিকটা সংজ্ঞায়িত দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই হচ্ছে আর উপরে একটা ম্যাট্রিক, সুতরাং আর কমা ডি ইজ এ ম্যাট্রিক স্পেস। এবার বিশেষ দ্রষ্টব্য আমি লিখেছি এন বি, দ্য অ্যাবাভ ম্যাট্রিক ইজ কল্ড দ্য ইউজুয়াল ম্যাট্রিক অন আর। এই ম্যাট্রিকটাকে বলা হয় ইউজুয়াল ম্যাট্রিক অন আর, অর্থাৎ ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু যে এক্স মাইনাস ওয়াই এর পরম মান, এটাকে বলা হয় ইউজুয়াল ম্যাট্রিক অন আর। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, এটা একটা সহজ প্রশ্ন। তো শুরুতে আমি সহজ একটি প্রশ্ন ধরলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব, পরবর্তী পৃষ্ঠে যাব। আরেকটা প্রশ্ন দেখো, ইফ x comma d is a metric space then show that x comma d1 is a metric space where d1 xy equal to d of xy divided by 1 plus d of xy। আচ্ছা, তাহলে x comma d হচ্ছে ম্যাট্রিক স্পেস, এটা তোমাদেরকে মনে রাখতে হবে।
এক্স কমা ডি ম্যাট্রিক স্পেস, এক্স কমা ডি ম্যাট্রিক স্পেস মানে ডি হচ্ছে একটা ম্যাট্রিক, ডি হচ্ছে একটা ম্যাট্রিক। তো ডি যদি ম্যাট্রিক হয় তাহলে ডি ম্যাট্রিকের যে চারটা শর্ত সেটা মানবে, ডি যদি ম্যাট্রিক হয় সে ম্যাট্রিকের চারটা শর্ত মানবে। আমাদের প্রমাণ করতে হবে ডি ওয়ানটাও একটা ম্যাট্রিক। তো সলিউশন দেখো, গিভেন ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই। আচ্ছা, এক নম্বর শর্ত দেখো, সিন্স ডি ইজ এ ম্যাট্রিক সো ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এক্স কমা ডি যেহেতু ম্যাট্রিক স্পেস সুতরাং ডি একটা ম্যাট্রিক, আর ডি যেহেতু ম্যাট্রিক সুতরাং ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ম্যাট্রিক হলেই সেই প্রথম শর্তটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। এখন এই ডি অফ এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এটার উভয় পক্ষকে যদি আমি ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই দ্বারা ভাগ করি, অর্থাৎ আমি উভয়পক্ষে ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই যদি ভাগ করি তাহলে বামে হবে ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই, আর ডান দিকে জিরো বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই মানে জিরোই হবে। সেই জন্য আমি এটা লিখেছি, দেখো আমি উভয় পক্ষকে ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই দ্বারা ভাগ করেছি, ভাগ করলে ডানে তো জিরো বাই এত হলে মানে জিরোই হবে। এখন বামে যে জিনিসটি আছে, এই যে এটা আছে, এটার মানেই হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই, দেওয়াই আছে, প্রশ্ন দেওয়াই আছে। সুতরাং আমরা প্রমাণ করলাম ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে ডি ওয়ান ম্যাট্রিক হওয়ার জন্য যে প্রথম শর্ত সেটা স্যাটিসফাই করলো। এবার আসুক দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই আমরা ধরে নেব জিরো, সেই জন্য লিখছি লেট ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। আমরা আসলে এখান থেকে প্রমাণ করবো এক্স ইকুয়াল টু ওয়াই, এখন ডি ওয়ান এক্স ওয়াই যদি জিরো হয়, ডি ওয়ান মানে কি ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই, তাহলে সেটার মান জিরো, তাহলে এই ভগ্নাংশের মান হচ্ছে জিরো। কোনো ভগ্নাংশের মান যদি জিরো হয় তাহলে ভগ্নাংশের লবের মান অবশ্যই শূন্য। এই যে লব হচ্ছে ডি অফ এক্স ওয়াই, তার মানে ডি অফ এক্স ওয়াই এর মান শূন্য, তো ডি অফ এক্স ওয়াই যদি শূন্য হয়, ডি যেহেতু ম্যাট্রিক সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই। কারণ আমরা জানি যে ডি যদি একটা ম্যাট্রিক হয় তাহলে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হলে সেখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা ধরেছিলাম ডি ওয়ান এক্স ওয়াই জিরো, আমরা ধরেছিলাম ডি ওয়ান এক্স ওয়াই জিরো, প্রমাণ করেছি এক্স ইকুয়াল টু ওয়াই। এবার উল্টাটা ধরবো, এবার আমরা ধরে নেব এক্স ইকুয়াল টু ওয়াই, প্রমাণ করবো ডি ওয়ান এক্স ওয়াই জিরো। তাহলে আমরা কনভার্সলি লেট এক্স ইকুয়াল টু ওয়াই, আমরা এখন ধরছি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ধরলে ডি অফ এক্স ওয়াই জিরো, কারণ ডি একটা ম্যাট্রিক, আমরা জানি ডি যদি ম্যাট্রিক হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হলে ডি অফ এক্স ওয়াই জিরো হবে, এটা ম্যাট্রিকের সংজ্ঞা। ডি যেহেতু একটা ম্যাট্রিক সুতরাং এক্স ইকুয়াল টু ওয়াই ধরলে আমরা এখান থেকে লিখতে পারবো ডি অফ এক্স ওয়াই জিরো। আবার সেই একই পদ্ধতি উভয় পক্ষকে ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, এই যে এখানে ভাগ করলে ডান দিকে জিরো আসলো, আর বামে যে জিনিসটা ডি অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই, এটা মানেই হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই, তাহলে ডি ওয়ান এক্স ওয়াই জিরো হলো। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিই, সেখান থেকে প্রমাণ করলাম ডি ওয়ান এক্স ওয়াই জিরো। তাহলে দেখো আমরা এখানে দুই পার্টেই প্রমাণ করেছি, সুতরাং আমরা বলতে পারি দেয়ারফর ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। এই আমাদের 2 নম্বর শর্তটাও প্রমাণিত হলো। আর 3 নম্বর শর্ত অত্যন্ত সহজ, ডি ওয়ান এক্স ওয়াই মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই। এখন ডি যেহেতু ম্যাট্রিক তাহলে ডি যেহেতু ম্যাট্রিক সুতরাং ম্যাট্রিক হলে আমরা জানি ম্যাট্রিকের মধ্যে একটা শর্ত আছে, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। ম্যাট্রিক হলে এটা মানে, তাহলে ডি যেহেতু ম্যাট্রিক সুতরাং যে ডি অফ এক্স ওয়াই এর পরিবর্তে ডি অফ ওয়াই এক্স, ডি অফ এক্স ওয়াই এর পরিবর্তে ডি অফ ওয়াই এক্স। তো আমি এখন দেখো এক্স এর জায়গায় ওয়াই গেছে, ওয়াই এর জায়গায় এক্স আসছে, তো এটা মানেই তো হচ্ছে ডি ওয়ান ওয়াই এক্স। কারণ আমি যদি জায়গা বদলাই ফেলি, আমার এই যে দেওয়া আছে ডি ওয়ান এক্স ওয়াই মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই। তা আমি যদি এক্সের জায়গায় ওয়াই বসে ওয়াই জায়গায় এক্স বসে, তাহলে ডানে আসবে ডি অফ ওয়াই এক্স বাই ওয়ান প্লাস ডি অফ ওয়াই এক্স, এই ডি অফ ওয়াই এক্স বাই ওয়ান প্লাস ডি অফ ওয়াই এক্স, আর এটা মান দাঁড়ালো শেষ পর্যন্ত ডি ওয়ান ওয়াই এক্স। অতএব 3 নম্বর শর্তটাও আমরা প্রমাণ করলাম। এবার আসো আমাদের 4 নম্বর শর্তটা। এটা একটু চিন্তা করো, এটা একটু খেয়াল করতে হবে। আমি যদিও এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি, আমাদের প্রমাণ করতে হবে এই লাইনটা, এরকম একটা লাইন প্রমাণ করতে হবে ডি ওয়ান দিয়ে, আমাদেরকে ডি ওয়ান প্রমাণ করতে হবে ম্যাট্রিক। তো আমরা জানি ডি তো প্রশ্নেই বলা আছে ডি হচ্ছে ম্যাট্রিক হলে সেই শর্তটা মানে
ডি অফ এক্স ওয়াই 4 নম্বর শর্তটা, ডি যেহেতু ম্যাট্রিক্স সুতরাং ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, এটা আমরা জানি কারণ ডি একটা ম্যাট্রিক্স, ডি একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমি যদি এইটাকে এ বলি, এইটাকে বি বলি, এইটাকে সি বলি, তাহলে আমরা পাচ্ছি এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি, এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি। দেখো আমি এখানে একটা শর্ত লিখেছি, এগুলো অসমতার মধ্যে আছে। ডি অফ এক্স ওয়াই অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ডি অফ এক্স জেড এটাও গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, ডি অফ জেড ওয়াই এটাও গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তার মানে এখানকার এবিসি প্রত্যেকটাই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে অসমতার মধ্যে একটা শর্ত আছে, যদি এবিসি তিনটেই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে এবং আরেকটা শর্ত আছে, এ লেস দেন ইকুয়াল টু যদি বি প্লাস সি হয়, তাহলে এখান থেকে এই প্রমাণটা করা যায়, এ বাই ওয়ান প্লাস এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি বাই ওয়ান প্লাস বি প্লাস সি। অর্থাৎ যদি এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি হয়, তাহলে তুমি লিখতে পারবা এ বাই ওয়ান প্লাস এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি বাই ওয়ান প্লাস বি প্লাস সি, এটা তুমি লিখতে পারবে। তবে এখানে শর্ত হচ্ছে দুটা, একটা হচ্ছে এ বি সি তিনটেই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে, আরেকটা হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি হতে হবে, তখন তুমি এই সিদ্ধান্তে আসতে পারবা। এখন আমাদের এখানে ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই বলা আছে, দেওয়া আছে, বা আমরা জানি ডি যেহেতু ম্যাট্রিক, তার মানে এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি। তাহলে আমরা এখান থেকে দেখো আমরা এ বাই ওয়ান প্লাস এ, এই যে দেখো এই যে এটা হচ্ছে এ বাই ওয়ান প্লাস এ হচ্ছে ডি অফ এক্স ওয়াই ওয়ান প্লাস এ লেস দেন অর ইকুয়াল টু বি প্লাস সি বাই ওয়ান প্লাস বি প্লাস সি। বি প্লাস সি, বি মানে হচ্ছে ডি অফ এক্স জেড, সি হচ্ছে ডি অফ জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। তার মানে আমরা ওই যে এই শর্তটাই প্রয়োগ করেছি, এ বাই ওয়ান প্লাস এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি বাই ওয়ান প্লাস বি প্লাস সি। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে ডি যেহেতু ম্যাট্রিক সুতরাং আমরা জানি ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, এটা আমরা জানি। এখন এই যে ডি অফ এক্স ওয়াই এটা যদি মনে মনে এ ধরি, ডি অফ এক্স জেড এটাকে যদি বি ধরি, ডি অফ জেড ওয়াই এটাকে যদি আমি সি ধরি, তাহলে অসমতার এই যে বৈশিষ্ট্য, এই যে অসমতা এই বৈশিষ্ট্য অর্থাৎ এ বি সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবং এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি হলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারবো এ বাই ওয়ান প্লাস এ লেস দেন ইকুয়াল টু বি প্লাস সি বাই ওয়ান প্লাস বি প্লাস সি। ঠিক একই অনুযায়ী সেই অনুযায়ী আমি বামে লিখেছি ডি অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স ওয়াই লেস দেন অর ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। আচ্ছা, এই লাইনটার পরে এই লাইনের পরে আমি যেহেতু উপরে একটা যোগ চিহ্ন আছে, এই যে উপরে একটা যোগ চিহ্ন আছে, এই যে উপরে একটা যোগ চিহ্ন আছে দেখা যাচ্ছে, এই যে একটা যোগ চিহ্ন আছে, তা আমি এটাকে দুই ভাগ করে লিখতে পারি। এই যে আমি দুই ভাগ করে লিখলাম, অর্থাৎ ডি অফ এক্স জেড লিখে নিচে লিখলাম ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই প্লাস আরেকটা হচ্ছে ডি অফ জেড ওয়াই, সেটা নিচে লিখলাম ওয়ান প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। আমি এটাকে উপরে যেহেতু যোগ চিহ্ন আছে আমি এটাকে দুই ভাগ করে লিখতে পারি। এখন ডান দিকে যে লাইনটা হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখো। প্রথম অংশের মধ্যে উপরে আছে ডি অফ এক্স জেড, এই যে ডি অফ এক্স জেড, নিচে যে ডি অফ জেড ওয়াই আছে, এই যে অর্থাৎ এই জায়গাটা আমি এখানে লিখি নেই, এই যে এখানে লিখি নেই, এই জায়গাটা আমি এখানে লিখি নেই, তাহলে ডি অফ জেড ওয়াই আমি লিখি নেই। না লেখার কারণে আমার কি এই মানটা বড় হলো নাকি ছোট হলো তোমরা একটু সেটা খেয়াল করো। আমার একটা ভগ্নাংশের হরের মধ্যে, হর হচ্ছে নিচেরটা, হরের মধ্যে একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, একটা সংখ্যা বাদ দিয়ে দিলে তো ভগ্নাংশের মান বড় হয়ে যাবে, কারণ আমি নিচেটা দিয়ে উপরটাকে ভাগ করব, তাহলে সেই জন্য এই লেস দেন অর ইকুয়াল টু ঠিক আছে, মানে এটা বড়ই। তাহলে উপরে ডি অফ এক্স জেড থাকার কারণে আমি এখানে ডি অফ ওয়ান প্লাস ডি অফ এক্স জেড রাখছি আর ডি অফ জেড ওয়াইটাকে সরাই ফেলছি, মানে লিখিনি। আর দ্বিতীয় টার্মের মধ্যে দেখো উপরে আছে ডি অফ জেড ওয়াই, এই ডি অফ জেড ওয়াই থাকার কারণে আমি নিচের ডি অফ জেড ওয়াইটা রাখবো আর ডি অফ এক্স জেডটা রাখবো না। এই দেখো আমি ডি অফ জেড ওয়াই রেখেছি আর ডি অফ এক্স জেড রাখি নাই। তো আমি ডি অফ এক্স জেড লিখি নাই মানে আমি হরের মধ্যে একটা জিনিস কম লিখেছি। তো হরের মধ্যে যদি কোনো জিনিস কম লেখা হয় তাহলে ভগ্নাংশের মান নিশ্চয়ই বড় হয়ে যায়, সেই জন্য এটা লেস দেন অর ইকুয়াল টু আছে, এই যে লেস দেন অর ইকুয়াল টু আছে এটা বড়, অর্থাৎ ডান দিকেরটা বড়। তাহলে আমি এটা লিখতে পারি, কারণ হচ্ছে আমি
ভগ্নাংশের হরের কিছু একটা জিনিস বাদ দিয়েছি, যোগ চিহ্ন ছিল, সেটা যোগ আকারে কোনো একটা জিনিস ছিল, সেটা বাদ দিয়েছি মানে তখন ভগ্নাংশটা বড় হয়ে গেছে, সেই জন্য এটা বড় হয়ে গেছে, এটা আমি লিখতে পারি। এখন দেখো এবার ডান দিকে এখন আমি লাইনটাকে আবার লিখেছি, বামে যা আছে তাই লিখছি, ওয়ান প্লাস ডি অফ এক্স হবে, ওয়ান প্লাস ডি অফ এক্স, এই যে বামে এটা লিখছি। আর ডান দিকে আমার দুটো পার্ট, একটা হচ্ছে ডি অফ এক্স জেড বাই ওয়ান প্লাস ডি অফ এক্স জেড, আরেকটা পার্ট হচ্ছে ডি অফ জেড ওয়াই বাই ওয়ান প্লাস ডি অফ জেড ওয়াই, এই দুটো পার্ট লিখেছি, ডান দিকে এই দুটোই আছে। এখন এটা মানে হচ্ছে ডি অফ এক্স জেড, এটা মানে হচ্ছে ডি অফ জেড ওয়াই, তাহলে আমরা ডি ওয়ান এক্স জেড, এটা মানে হচ্ছে ডি ওয়ান এক্স জেড, এটা মানে হচ্ছে ডি ওয়ান জেড ওয়াই, কারণ ডি ওয়ানের যে সংজ্ঞা তাতে এটার মান হচ্ছে ডি ওয়ান এক্স জেড আর এটার মান হচ্ছে ডি ওয়ান জেড ওয়াই, তাহলে আর বামের টার্ম হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই। তাহলে আমরা প্রমাণ করলাম ডি ওয়ান এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই। সুতরাং আমার ম্যাট্রিক হওয়ার যে চারটি শর্ত, চারটি পূরণ করলো, দেয়ার ফর ডি ওয়ান ইজ এ ম্যাট্রিক, সুতরাং ডি ওয়ানটা হয়ে গেলো ম্যাট্রিক, ডি ওয়ান ম্যাট্রিক হয়ে যাওয়ার কারণে এক্স কমা ডি ওয়ান ইজ এ ম্যাট্রিক স্পেস। এই হলো আমাদের মোটামুটি এই দ্বিতীয় প্রমাণ। 3 নম্বর প্রশ্ন দেখো, আরেকটি প্রশ্ন আমি এখানে দেখেছি, শো দ্যাট দ্য ম্যাপিং ডি, যেটা হচ্ছে যার ডোমেন হচ্ছে R2 ক্রস R2, অর্থাৎ এখানে ইউক্লিডিয়ান প্লেন যেটাকে বলে, ইউক্লিডিয়ান প্লেন R2 ক্রস R2 ডিফাইন্ড বাই ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ম্যাক্সিমাম x1 মাইনাস y1 কমা পরমাণ x2 মাইনাস y2। এই দুটো পরমাণের মধ্যে যেটা বড়, এই দুটোর পরমাণুর মধ্যে যেটা বড় সেটার মধ্যে ম্যাক্সিমামটা নিতে হবে, সেটাই হচ্ছে dxy। হয় আর এখানে দেখো এই ডোমেনের মধ্যে ডোমেন হচ্ছে R2 ক্রস R2, তো R2 মানে কি? এই R2 মানে হচ্ছে সমতলের একটা উপাদান, তার মানে R2 এর ভিতরে প্রত্যেকটা ভেক্টর x কে আমি লিখতে পারবো দুই কম্পোনেন্ট বিশিষ্ট, একটা x1 একটা x2। আবার এই R2 থেকে যদি আমি y নিই, সেই y হবে y1 কমা y2, সেই জন্য এক্স এই ছোটো হাতের এক্স ছোটো হাতের ওয়াই দুইটা R2 তে আছে। এখন ছোটো হাতের এক্স মানে x1 x2 আর ছোটো হাতের ওয়াই মানে y1 y2। এখন প্রমাণ করতে হবে আমার ডিটা হচ্ছে একটা ম্যাট্রিক অন R2, ডি হচ্ছে একটা R2 এর উপর একটা ম্যাট্রিক। তো ডি R2 এর উপর ম্যাট্রিক, এটা প্রমাণ করতে গেলে ডিটাকে ওই যে চারটি শর্ত মানে সেটা প্রমাণ করতে হবে। তো প্রথমে দেখো সলিউশন, লেট এক্স ওয়াই জেড বি আরবিট্রারি এলিমেন্টস অফ R2। R2 এর তিনটে এলিমেন্ট নিয়েছি এক্স ওয়াই জেড, যেখানে এক্স হচ্ছে x1 x2, ওয়াই হচ্ছে y1 y2, জেড হচ্ছে z1 z2। গিভেন দ্যাট দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই মানে ম্যাক্সিমাম x1 মাইনাস y1 এর পরমান কমা x2 মাইনাস y2 এর পরমান, এটা আমাদের দেয়া আছে। এবার আসো আমি প্রথম শর্ত, আমাদের আসলে প্রমাণ করতে হবে ডি অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। সেন্স x1 y1 x2 y2 আর রিয়েল নাম্বার। হ্যাঁ, এই যে এখানে R2 এর একটা এলিমেন্ট হচ্ছে x, আর x মানে হচ্ছে x1 x2, এই x1 x2 হচ্ছে বড় হাত রিয়েল নাম্বার, y1 y2 হচ্ছে রিয়েল নাম্বার, আবার z1 z2 এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তাহলে x1 y1 x2 y2 যেহেতু এরা রিয়েল নাম্বার, যেহেতু এরা রিয়েল নাম্বার, সুতরাং যে কোনো দুটি রিয়েল নাম্বারের বিয়োগফলের পরমান অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে x1 মাইনাস y1 এটা পরমান নিলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, এবং x2 মাইনাস y2 এর পরমান নিলেও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। তার মানে প্রথমটাও গ্রেটার দেন ইকুয়াল টু 0, দ্বিতীয়টাও গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে দুটি বাস্তব সংখ্যা দুইটাই গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর ভিতরে ম্যাক্সিমামটাও তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আমি প্রথম বাস্তব সংখ্যাটাও লিখলাম, দ্বিতীয় বাস্তব সংখ্যাটাও লিখলাম, যেহেতু দুটোরই গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এই দুটোর ভিতরে যদি আমি ম্যাক্সিমামটা নিই, তাহলে ম্যাক্সিমামটা নিলেও তো সে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কারণ দুইটার মানে তো গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো দুইটার মান যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে ম্যাক্সিমাম অফ পরমান x1 মাইনাস y1 কমা x2 মাইনাস y2, এই দুটা পরমাণের ভিতরে যেটা বড় সেটাই গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর এই ম্যাক্সিমাম অফ এটা মানেই হচ্ছে ডি অফ এক্স ওয়াই। তার মানে আমরা প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তে আসো, লেট ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমরা ডি অফ এক্স ওয়াই 0 ধরে নিয়ে প্রমাণ করবো এক্স ইকুয়াল টু ওয়াই, আবার উল্টাটাও ধরবো এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়ে প্রমাণ করবো ডি অফ এক্স ওয়াই 0। তো প্রথমে আমরা ডি অফ এক্স ওয়াই 0 ধরছি, তা ডি অফ এক্স ওয়াই 0 ধরি, ডি অফ এক্স ওয়াই এর সংজ্ঞা মোতাবেক ম্যাক্সিমাম এত ইকুয়াল টু 0, যেটা দিয়ে দিয়েছে তারা,
ম্যাক্সিমাম অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের পরমান কমা এক্স টু মাইনাস ওয়াই টুর পরমান, এটা জিরো। অর্থাৎ এই দুটা পরমাণের মধ্যে যেটা বড় সেটার মান জিরো। এখন খেয়াল করে দেখো, এটাও একটা পরম মান, এটাও একটা পরম মান। তোমরা জানো বাস্তব সংখ্যার পরম মান হয় শূন্যের সমান অথবা শূন্যের বড়। এখন এই দুটোর ভিতরে তাহলে এই দুটোটার কোনোটার মানে শূন্যের ছোট নয়, হয় শূন্য হবে না হলে শূন্যের বড় হবে। এখন এই দুটোর ভিতরে সবচেয়ে বড়টাই যদি শূন্য হয়ে যায়, ম্যাক্সিমামটাই যদি এই যে ম্যাক্সিমামটাই যদি শূন্য হয়ে যায়, তাহলে তো দুইটার প্রত্যেকটাই জিরো হবে। কারণ বড়টা যদি জিরো হয় ছোটোটাও জিরো। আবার জিরোর ছোট কেউ হতে পারবে না, কারণ পরম মান। সুতরাং আমরা এখানে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াইয়ের পরম মানও জিরো, এক্স ওয়ান মাইনাস ওয়াইয়ের পরম মান প্রথমটার মানও জিরো এবং দ্বিতীয়টার মানও জিরো লিখতে পারবো। কেন আমি আবার বলছি, দুটি বাস্তব সংখ্যার পরম মান, এই দুটোর ভিতরে বড়টাই যদি শূন্য হয়, ম্যাক্সিমামটাই যদি শূন্য হয়, তাহলে দুটোর প্রত্যেকটাই শূন্য হবে। কারণ কারণ হচ্ছে যে পরম মান শূন্যের চাইতে ছোট হওয়ার কোনো সুযোগ নেই, হয় শূন্য হবে না হলে শূন্যের বড় হবে। কিন্তু যেহেতু এই দুটো সংখ্যার ভিতরে ম্যাক্সিমামটাই শূন্য, বড়টাই শূন্য, তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা শূন্য হতে হবে, এছাড়া কোনো পথ নেই, নাহলে ম্যাক্সিমামটা শূন্য হতে পারবে না। তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়াই এর পরমান যদি শূন্য হয়, সেখান থেকে লিখতে পারি এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান। এক্স টু মাইনাস ওয়াই টু এর পরমান যদি শূন্য হয়, সেখান থেকে লিখতে পারি এক্স টু ইকুয়াল টু ওয়াই টু। তাহলে আমরা এখন এক্স ওয়ান হচ্ছে ওয়াই ওয়ানের সমান, এক্স টু হচ্ছে ওয়াই টু এর সমান। তাহলে এবার আমরা লিখতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু দিলাম, এক্স ওয়ানের জায়গায় বসালাম ওয়াই ওয়ান, কারণ আমরা জানি এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান, এই যে। আর এক্স টু এর জায়গায় বসাই দিলাম ওয়াই টু, কারণ আমরা জানি এক্স ইকুয়াল টু ওয়াই টু। তাহলে এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। এখন এই এক্স ওয়ান এক্স টু মানে আমি এখানে লিখেছি তোমাদের, এই যে এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে এক্স এক্স, আর ওয়াই ওয়ান ওয়াই টু মানে হচ্ছে ওয়াই ওয়াই ওয়াই। তাহলে আমরা প্রমাণ করলাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে যদি আমরা ডি অফ এক্স ওয়াই জিরো ধরে নিই, প্রমাণ করলাম এক্স ইকুয়াল টু ওয়াই। এবার উল্টাটা ধরে নিচ্ছি, লেট এক্স ইকুয়াল টু ওয়াই। এই যে আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু ওয়াই, এখান থেকে প্রমাণ করবো ডি অফ এক্স ওয়াই জিরো। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি, এক্স মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু, ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে এই দুটা ভেক্টরের মান বা এই দুটা কম্পোনেন্টের মান শূন্য হয়, এই দুটো ভেক্টরের মান যদি সমান হয়, এই দুটো ভেক্টরের মান যদি সমান হয়, তাহলে অর্থাৎ এটা একটা ক্রমজোড় দেখা যাচ্ছে। এই ক্রমজোড়ের প্রথম ক্রমজোড় এই ক্রমজোড়টা আর এই ক্রমজোড়টা যদি সমান হয়, তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান দুটাও সমান হবে, দ্বিতীয় উপাদান দুটাও সমান হবে। তার মানে এক্স ওয়ান হবে ওয়াই ওয়ানের সমান আর এক্স টু হবে ওয়াই টু এর সমান। দুটো ক্রমজোড় যদি সমান হয়, তাহলে ক্রমজোড়ের প্রথম উপাদান দুটো সমান হবে এবং দ্বিতীয় উপাদান দুটো সমান হবে। সেই জন্য লিখেছি এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান এবং এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান এবং আমরা এক্স টু ইকুয়াল টু ওয়াই টু। এখন এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান হলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান জিরো, এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান জিরো। পরম মান নিলে তখন লিখতে পারবো এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের পরম মান জিরো। এবং ঠিক এক্স টু ইকুয়াল টু ওয়াই টু হলে আমরা লিখতে পারি এক্স টু মাইনাস ওয়াই টু জিরো, তখন আমরা লিখতে পারি এক্স টু মাইনাস ওয়াই টু এর পরম মান জিরো, এক্স টু মাইনাস ওয়াই টু এর পরম মান জিরো। তাহলে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের পরম মানও জিরো, এক্স টু মাইনাস ওয়াই টু এর পরম মানও জিরো। দুইটা পরম মান শূন্য, তাহলে দুইটার ম্যাক্সিমামটাও শূন্য, কারণ দুইটাই তো আলাদা আলাদাভাবে শূন্য। অ্যান্ড দিয়ে বলা আছে দুটো বাস্তব সংখ্যার পরমাণ যদি শূন্য হয়, তাহলে এই দুটোর মধ্যে আমি যদি ম্যাক্সিমাম লিখি এই দুটোর ভিতরে, সেটাও শূন্য হবে। আর ম্যাক্সিমাম অফ এত মানেই হচ্ছে ডি অফ এক্স ওয়াই, ম্যাক্সিমাম অফ এত মানেই হচ্ছে ডি অফ এক্স ওয়াই। তাহলে আমরা প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে ধরে নিয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই, প্রমাণ করেছি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। সুতরাং আমরা এখন বলতে পারি ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই। গেল আমাদের 2 নম্বর শর্ত। এবার আসো 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে ডি অফ এক্স ওয়াই আমরা যা দেওয়া আছে তাই লিখলাম। এখন আমরা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের এখানে লিখলাম ওয়াই ওয়ান, এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের পরমান যেই কথা, ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ানের পরমাণু সেই একই জিনিস। আবার এক্স টু মাইনাস ওয়াই টু এর পরমান যা হবে, ওয়াই টু মাইনাস এক্স টু এর পরমাণু তাই হবে। এই যেটা আমরা লিখেছি ব্যাখ্যা দিয়েছি কেন। এখন দেখো এক্স ওয়ানের জায়গায় ওয়াই ওয়ান আসছে, ওয়াই ওয়ানের জায়গায় এক্স ওয়ান আসছে, এটা মানে ডি অফ ওয়াই এক্স। ডি অফ এক্স ওয়াই এর ক্ষেত্রে যদি এক্স ওয়ানটা আগে থেকে ওয়াই ওয়ানটা পরে থাকে, তাহলে ডি অফ ওয়াই এর ওয়াই ওয়ান ওয়াই এক্স এর ক্ষেত্রে ওয়াই ওয়ান আগে থাকবে এক্স ওয়ান পরে থাকবে। এই জন্য এটাকে লিখলাম ডি অফ ওয়াই এক্স। তাহলে আমাদের 3 নম্বর শর্তটাও প্রমাণিত হলো। আর হচ্ছে 4 নম্বর শর্ত, লাস্ট শর্ত। দেখো ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ এত দেওয়া আছে, এটা আমরা জানি। এখন এইখানে দেখো এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় জেড ওয়ান একটা অতিরিক্ত আনছি মাইনাস দিয়ে, আবার একটা প্লাসও দিয়েছি, তাহলে এই দুটো কাটা যাবে, আবার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান থাকবে।
আর এক্স টু মাইনাস ওয়াই টু, এখানে মাইনাস জেড টু দিয়ে একটা অতিরিক্ত আনছি, আবার প্লাস জেড টু দিয়ে একটা লিখছি, তাহলে এই দুটো কাটা গিয়ে আবার এক্স টু মাইনাস ওয়াই টু থাকে। এটা আমরা লিখতে পারি। এখন আমি যদি প্রথম দুইটার মধ্যে এখানে একটা ব্রেকেট দিই, আমি যদি এখানে একটা ব্রেকেট দিই, তাহলে পরম মান যেহেতু আছে, তাহলে লেস দেন অর ইকুয়াল টু, আমি যদি দুইটার মধ্যে আলাদা আলাদা পরম মান দিই, এই যে এখানেও পরম মান, এখানেও পরম মান, মাঝখানে যোগ চিহ্ন দিই, তাহলে নিশ্চয়ই ইকুয়াল টু আর থাকবে না, তখন হয়ে যাবে লেস দেন অর ইকুয়াল টু। কারণ তোমরা এগুলো শিখছো ইন্টারমিডিয়েটে, এ মাইনাস এ প্লাস বি এর পরমান লেস দেন অর ইকুয়াল টু এ এর পরমান প্লাস বি এর পরমান। তাহলে আমরা এখানে দুটোর মধ্যে আলাদা আলাদা পরমান যখন দিব, তখন যোগ মাঝখানে যোগ চিহ্ন দেবো, তখন লেস দেন অর ইকুয়াল টু হবে। এখানেও ঠিক একই কাজে করেছি, এই দুটোর মধ্যে পরমান দিব আলাদা, এই দুটোর মধ্যে পরমান দিব আলাদা, এই দিলাম আলাদা, তাহলে এটা এই জন্যই এখানে লেস দেন অর ইকুয়াল টু হয়েছে, এই যে লেস দেন অর ইকুয়াল টু হয়েছে। এবার আসো সর্বশেষ লাইন, ম্যাক্সিমাম। এই দেখো এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম, এইটা হয় ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এখানে দুটো জিনিস আছে, এই একটা আর এই একটা, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমাকে নিতে হবে, সেটা আমাকে নিতে হবে। এখন আমি যদি প্রথমটা বড় হয়, আচ্ছা আমি যে লাইনটা লিখেছি, তো তারপরে এই যে লাইনটা লিখলাম, এটা একটু বোঝার চেষ্টা করো। আমি লিখেছি ম্যাক্সিমাম অফ এক্স ওয়ান মাইনাস জেড ওয়ান কমা এক্স টু মাইনাস জেড টু প্লাস ম্যাক্সিমাম অফ জেড ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কমা জেড টু মাইনাস ওয়াই টু। আচ্ছা এই এই এইখানে দেখো, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম যদি প্রথমটা হয়, তাহলে এক্স ওয়ান মাইনাস জেড ওয়ান, এই যে আমাদের এক্স ওয়ান মাইনাস জেড ওয়ান আছে আছে, আর এটার মধ্যে যদি ম্যাক্সিমাম এটা হয়, অর্থাৎ জেড ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হয়, তাহলে মাঝখানে প্লাস চিহ্ন আছে কিন্তু, এই যে মাঝখানে, তাহলে প্লাস জেড ওয়ান মাইনাস ওয়াই ওয়ান আছে। তাহলে আমি যদি এটার প্রথম উপাদান, এই দুটোর ভিতরে যদি প্রথমটাই ম্যাক্সিমাম হয়, এই দুটোর ভিতরে যদি প্রথমটা ম্যাক্সিমাম হয়, তখন এই দুটোর যোগফল আকারে আসবে এই জায়গাটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম হবে। যদি এই দুইটার, যদি আমার এটা এবং এটার ভিতরে ম্যাক্সিমাম যদি এটা হয়, তাহলে এটা আসলো। কিন্তু ম্যাক্সিমাম তো দ্বিতীয়টাও হতে পারে, ম্যাক্সিমাম তো দ্বিতীয়টাও হতে পারে। তাহলে দ্বিতীয়টা হলে আমার এক্স টু মাইনাস ওয়াই টু তখন ম্যাক্সিমাম, জেড টু ম্যাক্সিমাম হবে, আর জেড টু মাইনাস ওয়াই টু ম্যাক্সিমাম হবে। এই যে তখন এই যে এক্স, তাহলে তখন কি হচ্ছে দেখো, আমার এখানে একটা কমা আছে, তখন আমার এক্স টু মাইনাস জেড টু ম্যাক্সিমাম হবে, আর জেড টু মাইনাস ওয়াই টু এই দুটো ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম হবে। তার মানে আমি এই ম্যাক্সিমামটাকে এই দুটোর যোগফল আকারে এখানে লিখতে পারি। তোমাদের এখানে বোঝার চেষ্টা করতে হবে এইভাবে, যে যদি এই লাইনের ভিতরে যদি প্রথমটা ম্যাক্সিমাম হয়, তাহলে পরের লাইনে প্রথম দুইটা নিতে হবে, আর এই লাইনে যদি দ্বিতীয়টা ম্যাক্সিমাম হয়, তাহলে পরের লাইনে শেষের দুটো নিতে হবে। তাহলে আমি এইভাবে প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি ম্যাক্সিমাম। এখন প্রথম অংশটা মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ ডি অফ জেড, আর এই দ্বিতীয় অংশটা মানে হচ্ছে ডি অফ জেড ওয়াই। এই যে এটা কাজা হচ্ছে ডি অফ জেড ওয়াই, ডি অফ জেড ওয়াই, আর এই জায়গাটা হচ্ছে ডি অফ এক্স জেড। তাহলে আমরা প্রমাণ করলাম ডি অফ এক্স ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, দেয়ারফর ডি ইজ এ মেট্রিক অন আর। তো আমরা মোটামুটি শেষ করেছি, আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে আরেকটা প্রশ্ন আছে আমাদের, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এক্স কমা ডি, দেখো একটু, আমরা এই প্রশ্নটা আজকে আর যাবো না, আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা এখানে রাখতে চাই। এখানে যদি রাখি, আমরা এখানে যদি রাখি, এখানে শেষ করি, পরবর্তী প্রশ্নটাতে আজকে আর যাচ্ছি না, অনেক প্রশ্ন লম্বা, অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আমি এখানে যে কথা দিয়েছি তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই শেষ।